লিটল ডাটা নিবেদিত জিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা ফিরোজ এবং সিনিয়র সাংবাদিক জনাব রফিকুল ইসলাম রতন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথম যে খবরটি জানাচ্ছিলাম যে লাইন পরিবর্তনের ভুরে গাজীপুরে একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। স্টেশন মাস্টার সহ 3 জনকে বরখাস্ত করা হয়েছে, তবে বিকল্প উপায় ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমের রেল যোগাযোগ আবার পুনঃস্থাপন হয়েছে। আমি শুরুতে যদি মোস্তফা ফিরোজ আপনার কাছে আসি, যে আমরা রেলের নিরাপত্তা খুব বেশি নিশ্চিত করা যাচ্ছে এমনটি বলতে পারছি না। এর আগেও দেখেছি যে অবহেলিতজনিত কারণে দুর্ঘটনা ঘটেছে, নাশকতার হাত থেকেও আসলে রেহাই মিলছে না রেলের। মানে সব মিলিয়ে রেল কি মানে ঠিক লাইনে আছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ। নাশকতার এটা তো রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে, কিন্তু এমনি নর্মালি কি আমাদের রেল খুব ভালো চলছে? আমরা ওই মানে ছোট ছোট খবরগুলো কিন্তু খেয়াল করি না। প্রায় দেখবেন অল্পের জন্য রক্ষা পেল, অথবা চালকের দূরদর্শিতায় রক্ষা পেল ট্রেন। অর্থাৎ ওই দিক থেকে আসছে, এই দিক থেকে আসছে, তারপরে দ্রুত দুই পক্ষ তারপরে ট্রেনের মানে ব্রেক কষে সেটা রক্ষা করেছে। এই খবরগুলো যদি আমরা গুরুত্ব দিতাম, এই খবরগুলো নিয়েও যদি আলোচনা করতাম এবং রেলওয়ে কর্তৃপক্ষ যদি এইটাকে গুরুত্ব দিত, তাহলে কিন্তু এই বড় ধরনের এই ক্ষয়ক্ষতিটা হয় না। এখানে মানুষ মারা যায়নি, কিন্তু সম্পদের তো ক্ষতি হচ্ছে। তারপরে সামগ্রিকভাবে ইদানিং আপনি দেখবেন যে রেল লাইন বাঁকা হয়ে গেছে। আচ্ছা, তাপ কি আমাদের বিশ্বে কি সবচেয়ে বেশি তাপমাত্রা পড়ে আমাদের দেশে? বিশ্বে যে সমস্ত খুবই বেশি তাপমাত্রার যে দেশগুলো আছে, সেই দেশগুলোতে রেল লাইন মানে গরমে তাপে বাঁকা হয়ে গেছে এমন খবর কিন্তু আমার চোখে পড়েনি। এটা একটা গবেষণার বিষয় হইতে পারে, কিন্তু আমি দেখিনি। যেমন সৌদি আরবে এই যে গত 4-5 বছর ধরে মক্কা থেকে মদিনায় যে রেল লাইন যায়, তো সৌদি আরবে তো 50 ডিগ্রিও ওঠে। তো শুনি নাই তো যে তাপে রেল লাইন বাঁকা হয়ে গেছে, এরকম কিন্তু শোনা যায়নি। শ্রীলঙ্কা সহ অনেক দেশে আছে যে আমাদের চেয়ে অনেক বেশি তাপমাত্রা আছে, কিন্তু তার বেঁকে যায়নি, কিন্তু আমাদের বাড়ছে। তার মানে কি আমাদের সেই নির্মাণে দুর্বলতা আছে। তারপরে দেখবেন যে আমাদের যে পাতগুলো আছে, সেগুলি পাতগুলো পচে যাচ্ছে। তখন তারা বলছে যে না, এগুলি হলো কংক্রিটের পাত বসাতে হবে। নানা রকম অজুহাত আছে। আমরা যে জিনিসগুলি, যে টাকা খরচ করা হয়, সেগুলো দিয়ে যদি সত্যিকার অর্থে মানসম্পন্ন আমরা নির্মাণটা করতাম, তাহলে এই পরিস্থিতিটা হতো না। তারপরে দেখেন, তারপরে চলাচলের ক্ষেত্রে, সিগন্যালের ক্ষেত্রে এখানে পদে পদে অবহেলা আছে। তারপরে কি পরিমাণ মানুষ ওই যে ক্রসিং গুলো, যেগুলি ক্রসিং আছে, সেই গেট গুলো ঠিক আছে কিনা, সেখানে মানে যারা মানে পাহারা দেয়, সেই জায়গাগুলো ঠিক আছে কিনা, কোনো কিছু ঠিক নেই। দেখবেন যে আল্লাহর রাস্তায় চলতেছে প্রায় ধরেন 60-70% এই গেট দিয়ে, যেগুলি ক্রস করে চলে যাচ্ছে ট্রেন গুলো। তো সামগ্রিক এই অবহেলার একটা মাসুল কিন্তু আমরা দিচ্ছি। এমনিতেই রেলওয়েতে লোকসান দুর্নীতির তো কোনো শেষ নেই। তার মধ্যে যখন কি এইরকম ধরনের বিশৃঙ্খলা হয়, চুরি লোপাটের পাশাপাশি যখন কি ম্যানেজমেন্ট ফেলিউর আমরা দেখি, তখন খুব কষ্ট লাগে যে যে রেলওয়ের উপরে আমরা সবচেয়ে নজর দিচ্ছি, আমরা বলছি যে এটাই হচ্ছে গণপরিবহন, বরং বাসের বদলে যত বেশি ট্রেন চলাচল হবে, তত বেশি মানুষের ইয়ে হবে, মানে চলাচলটা বাড়বে। এবং সেইভাবে কিন্তু সরকার জি জি। এবং দেখবেন যে যেসব জেলাতেও আগে ছিল না রেল লাইন, সেই সব জায়গাতেও কিন্তু রেল লাইন চালু হয়েছে। তাহলে আপনি পদ্মা সেতু দিয়ে এই যে রেল লাইন চালু করলেন, এত সব আয়োজন তো বৃথা যাবে। আপনি বড় বড় প্রজেক্টে আপনি রেল লাইন নির্মাণ করছেন, কিন্তু বাকিটা মেনটেনেন্সের ক্ষেত্রে আপনি লক্ষ্য করছেন না। পাথর নেই, খোয়া নেই, কিভাবে মানে মানে দুলতে দুলতে ট্রেনগুলো যায়, দেখলেও ভয় লাগে। এইগুলি কবে ঠিক হবে, মানে আমরা আসলে বলে যাচ্ছি, মানে কিন্তু সামগ্রিক অবহেলার কারণেই এই যে দুর্ঘটনাগুলো ঘটছে, অবশ্যই সেগুলির এক ধরনের বহিঃপ্রকাশ বলে আপনি মনে করছেন। ধন্যবাদ আপনাকে জনাব মোস্তফা ফিরোজ। আমি একটু রফিকুল ইসলাম রতনের মতামত জানতে চাই, আপনারও একই মত কিনা, কিংবা এই সমস্তকে নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন, নাকি যে দুর্ঘটনা ঘটে সেটা নেহাতি দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা উচিত, আপনি কি দেখেন? না, ধন্যবাদ। ফিরোজ ভাই যেটা বললেন তার সঙ্গে আমি একমত যে সমস্যাগুলো আছে। কিছু ভালো দিকটা আমরা গত ঈদের মধ্যে আমরা লক্ষ্য করলাম যে এইবার
দীর্ঘদিন পরে সেই রাত্রি সেহারি খেয়ে যে রেলের টিকিট করার যে চিত্র আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, ছেপেছি, এবার ছিল না। অনলাইনে টিকিট করার মাধ্যমে রেলে বড় একটা অংশ যাওয়ার কারণে এবার যাত্রী স্বস্তি ছিল ঈদের মধ্যে। কিন্তু রেলের যে সামগ্রিক অব্যবস্থাপনা, যেটা গেটম্যান থাকে না, রেলের যথারীতি মুখোমুখি রেলের সংঘর্ষ, এটা মানে সাংঘাতিকভাবে বেদনাদায়ক। এবং কর্তৃপক্ষের এবং সিগন্যাল যারা দেয়, স্টেশন মাস্টারকে আপনি আজকে সাসপেন্ড করলেন, কিন্তু যে রেলের যে ক্ষতি হলো, দুটা রেলের মুখোমুখি সংঘর্ষের মাধ্যমে দুমড়ে মুচড়ে গিয়েছে আর 7-8টা বগি লাইনচ্যুত হয়েছে, তারপরে অকটেন পড়ে যাচ্ছে। এই যে ক্ষয়ক্ষতির দায়টা কে দেবে? সাসপেনশনের মাধ্যমে কি ক্ষয়ক্ষতি পুষে যাবে? আমরা গত 6 মাসের যদি আপনি একটু বিশ্লেষণ করেন যে রেল দুর্ঘটনার পরিমাণ কত, এর আগে এদের প্রাণহানি হয়নি, কিন্তু এর আগে প্রতিটা দুর্ঘটনাতেই প্রাণহানি হয়েছে, এক রেলের উপর আরেকটা উঠে গেছে। রেল আমাদের চেয়ে ভারতবর্ষে অনেক বেশি রেলের যাতায়াত, রেলের সংখ্যা এবং যাত্রী পরিবহন করা হচ্ছে, কিন্তু সেখানেও দুর্ঘটনা হয় না তা না, কিন্তু এত ঘন ঘন রেল দুর্ঘটনা বোধহয় পৃথিবীর কোনো দেশ হয় না। কারণ আমাদের ইরেসপন্সিবিলিটি এবং সঠিক মনিটরিং না থাকার কারণে, সিগন্যালিং মনিটরিং নাই, গেটম্যান থাকে না। আমরা তদন্ত কমিটি করি, তদন্ত কমিটি রিপোর্ট দেয়, পরে পাওয়া যায় যে গেটম্যান ছিল না, গেটম্যান ঘুমিয়েছিল অথবা ওখানে পাওয়াই যায়নি। কিন্তু আগের থেকে সেটা মনিটরিং করার যে ব্যবস্থাগুলো, সেগুলো উন্নতি না করা পর্যন্ত এই অবস্থার থেকে রেহাই বোধহয় আমাদের যাত্রীরা বা আমাদের দেশ পাবে না। সুতরাং আমার বক্তব্য হলো যে এই প্রতিটা ক্ষেত্রে এই সিগন্যালিং, এটাকে আধুনিকায়ন করা, মনিটরিং করা, গেটম্যানকে কনফার্ম করা যে সেজন্য থাকে, এবং প্রশিক্ষিত লোকজন দিয়ে, লোকবল দিয়ে রেল যদি পরিবহন যদি চালানো যায়, তাহলে এই গণপরিবহনটা আরো বেশি পপুলার হবে। এবং মানে শুধু আধুনিকায়ন করা কিংবা বাজেট বাড়ানোটাই তো তাহলে মুখ্য হচ্ছে না। আপনি যেটা বলছেন যে অব্যবস্থাপনার বিষয়টি, সেটিকে তো আসলে নিয়ন্ত্রণে আনা যাবে কি করে? হ্যাঁ, জি জি জি। সাম্প্রতিক সময় আমি আরেকটা পয়েন্ট একটু ছোট্ট করে শেষ করি। ঈদের সময় ঘোষণা করা হলো যে কোনোভাবেই এবার আর ট্রেনের ছাদে মানে উঠতে দেওয়া হবে না, কিন্তু কি পরিমাণ মানুষ ছাদে চড়ে গেল! বিশ্বের কোথাও কোনো ট্রেনে এইভাবে ছাদে চড়ে মানুষ যায়, এটা কিন্তু বিরল ঘটনা। এটা একটা আমাদের একটা এর ব্যাপার, সেটা নিয়ন্ত্রণ বোধহয় একদম শেষ মুহূর্তে রাখা যায়নি, তার আগ পর্যন্ত রাখা যায়নি। তাহলে চেষ্টা করা আমি দেবো কেন যেটা আমি পারবো না? পাশের বেড়া টেড়া দিয়ে তো দেখলাম তো কমলাপুর একদম সয়লাব করা হলো, তাহলে কি দাঁড়ালো? মানে আমি তো মানে গত বছরের যা চিত্র দেখলাম এই বছরও তাই, মানে আগামী বছরও তাই দেখবো, সেটাই তো। তাহলে ডেভেলপমেন্টটা কোথায়? জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে এসে উপজেলা নির্বাচন এবং রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে নিশ্চয়ই আপনাদের মতামত জানবো। আমরা নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে ফিরবো কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আগেই জানিয়েছি দুজন সিনিয়র সাংবাদিক আছেন আমাদের সাথে, জনাব মোস্তফা ফিরোজ এবং জনাব রফিকুল ইসলাম রতন। আবারও স্বাগত। আমরা রেল দুর্ঘটনা এবং অব্যবস্থাপনা এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এবার একটু রাজনৈতিক বিষয়, বিশেষ করে উপজেলা নির্বাচন সামনে, এবং এই উপজেলা নির্বাচনকে ঘিরে বিএনপিতে, তৃণমূলে তাদের বহিষ্কারের একরকম বহিষ্কারে হিড়িক পড়েছে বলা যায়। এবং দ্বিতীয় ধাপে আরও 61 জন নেতাকর্মীকে শোকজ করেছে বিএনপি, নির্দেশ অমান্য করা দলের প্রতি বিশ্বাসঘাতকতা, এটি কেন্দ্রীয় নেতারা বলছেন, এটি আমাদের শিরোনাম ছিল। জনাব রফিকুল ইসলাম রতন, মানে বিএনপির কেন্দ্র কি তৃণমূলের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হচ্ছে? কারণ তৃণমূল থেকে এই নির্বাচনে অংশ নেওয়ার এক ধরনের প্রবণতা আমরা আমাদের এই আজকের প্রতিবেদনে দেখলাম, বিভিন্ন পত্রপত্রিকাতে তা উঠে আসছে। আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমরা দেখেছি আর কি, আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে নির্বাচন একটি বড় ব্যাপার। যিনি রাজনীতি করবেন, তিনি নির্বাচন করবেন না, তাহলে তার রাজনীতি থাকে না। কিছু কিছু দলের দিকে তাকান, বাম দল সহ কিছু কিছু দলের দিকে তাকান, যারা রাজনীতি করছেন বছরের পর বছর ধরে, যে নির্বাচনে যাচ্ছেন না, নির্বাচনে বিজয়ী হচ্ছেন না, এবং তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। নির্বাচনের সঙ্গে কেন্দ্রের থেকে আপনি যত বলা সহজ যে আপনি নির্বাচন করবেন না, কিন্তু স্থানীয়ভাবে আপনার নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য তৃণমূল নেতা কর্মীদের কাছে আপনার গুরুত্বটা অনেক বেশি। সেখানে আপনি নির্বাচন না করলে একদিকে কর্মী থাকে না এবং নেতৃত্ব থাকে না। সেই কারণে অনেক নেতারাই বলেছেন, গণমাধ্যমে বলেছেন, একটু আগেও দেখলাম যে জনাব রফিকুল ইসলাম রতনকে আমরা কি পাচ্ছি? হ্যাঁ, তার সংযুক্তি পেয়েছি। জি বলুন। জি, এখন সেই অবস্থার প্রেক্ষিতে অনেক নেতারাই দলের কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে
প্রথম ধাপে 73 জনকে বহিষ্কার করা হয়েছে, তাদেরকেও শোকজ করা হয়েছিল। দ্বিতীয় ধাপে 61 জনকে শোকজ করা হয়েছে। আমি মনে হচ্ছে যে এদেরকেও পরবর্তীতে যারা শেষ পর্যন্ত প্রত্যাহার করবেন না তাদেরকে বহিষ্কার করা হবে। বহিষ্কার করলে 5 ধাপে ফারুক সাহেব বললেন যে 5 ধাপে 250 বহিষ্কার করলে বিএনপির কিছু হবে না। বিএনপির কিছু হবে না এই কথাটা উনি যত সহজে বললেন, বাস্তব প্রেক্ষিত কি তত সহজ? বিএনপিতে বহিষ্কৃত হতে হতে, বিএনপিতে চলে যেতে যেতে বিএনপির যারা প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, যারা বিএনপির স্টলওয়ার্ড ছিলেন, যারা বিএনপির নামে সারা দেশবাসী যাদেরকে চিনতে, তাদের কয়জন আছে নেতৃত্বে? সুতরাং বহিষ্কার করলে দলের কিছু হবে না এই অহমুখে মার্কা কথাবার্তা দিয়ে দল যারা চালাচ্ছে। মানে আপনি মনে করছেন যে এই ধরনের কঠোর অবস্থান এক ধরনের প্রভাব ফেলবে বিএনপির তৃণমূলে? না, প্রভাব ফেলবে কি? কঠোর অবস্থা প্রভাব ফেলবে না। ফেলবে না যে প্রথম ধাপে 73 জনের মধ্যে শেষ পর্যন্ত বহিষ্কার করতেই হয়েছে। এই 61 জনকে বহিষ্কার করতে হয়েছে এই জন্যই যে বছরের পর বছর ধরে আপনি রাজনীতি করছেন, স্থানীয় কোনো নির্বাচন আপনি অংশগ্রহণ করবেন না, না এমপিতে করবেন, না ইউনিয়ন পরিষদে করবেন, না উপজেলায় করবেন, না মেয়রে করবেন, তাহলে আপনার অবস্থানটা কোথায় থাকবে? না, আপনার বক্তব্য স্পষ্ট। আমি একটু এই বিষয়ে জনাব মোস্তফা ফিরোজের মতামত জানবো যে আমরা দেখছি যে তৃণমূল এক ধরনের হতাশা, কিন্তু সেই হতাশা দূর করা কিংবা সাংগঠনিকভাবে দলকে চাঙ্গা রাখার পরিবর্তে যেখানে কঠোর অবস্থানে যেতে হচ্ছে দলীয় শৃঙ্খলার দোহাই দিয়ে, সেটি আসলে দলের ক্ষেত্রে সাংগঠনিকভাবে দলের ক্ষেত্রে ক্ষমতার এতদিন বাইরে থেকে কতখানি প্রভাব ফেলবে আপনি কি মনে করেন? ধন্যবাদ। না, একটা তো সাংগঠনিক শৃঙ্খলার দরকার, যেটা আওয়ামী লীগ মানে প্রথমে যেভাবে তাদের ঘোষণা ছিল, সাংগঠনিক সম্পাদকরা তালিকাও তৈরি করেছিল যে পরিবার এবং নিকটজন। শুধু এখন বলা হচ্ছে যে না, শুধুমাত্র মানে স্ত্রী, পুত্র, কন্যা। কিন্তু প্রথমে কিন্তু আমরা যদি খেয়াল করি সেটা ছিল নিকটজন, অর্থাৎ মানে আত্মীয় স্বজনও না। সেই হিসেবে প্রতিমন্ত্রী পলক কিন্তু তার শ্যালককে কিন্তু জনাব মোস্তফা ফিরোজ, আমরা আওয়ামী লীগের প্রসঙ্গে আলাদাভাবে আসবো। আপনি যদি বিএনপির এই প্রসঙ্গটি একটু ব্যাখ্যা করেন। আমি উদাহরণটা দিচ্ছি যে সেখানে বিএনপি, আমি তো মনে করি যে দল অনুযায়ী যেহেতু তারা নির্বাচনে যাবে না, মানে করবে না, তারা তাদের দলের নেতা কর্মীদেরকে বিরুদ্ধে তাদের এই অ্যাকশনটা যেহেতু সিদ্ধান্ত সেটা যথোপযুক্ত, মানে সিদ্ধান্ত নিলাম কিন্তু আমি অ্যাকশনে গেলাম না, তাহলে লাভটা করলো। এখন প্রশ্ন উঠতে পারে যে এই নির্বাচনে যাব কি যাব না, সেই যৌক্তিকতা নিয়ে প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে ডিসি এসপিরা নির্বাচন কমিশনে কি বলেছে যে মন্ত্রী মানে আত্মীয় স্বজন তো বটেই, আর মন্ত্রী এমপিদের প্রত্যেকেরই মনোনীত প্রার্থী আছে এবং এর ফলে নির্বাচন প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে বা আশঙ্কা আছে। তাহলে কি দাঁড়াচ্ছে হচ্ছে যে দল, প্রশাসন এবং যারা ক্ষমতায় থাকে তাদের অধীনে নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হয় না। আমরা ওই প্রেক্ষিতে যদি বিচার করি জাতীয় নির্বাচনটা, তাহলে কেন তারা বয়কট করলো? আচ্ছা, ধরলাম স্থানীয় নির্বাচনে না কোনো প্রভাব ফেলবে না, একেবারে নিউট্রাল হবে, কিন্তু অভিজ্ঞতা যেহেতু তাদের তিক্ত, তারা যদি দেখে যে তাদের দেশও মানে মানে প্রার্থী আছে, মানে অলিখিত ভাবে বা লিখিত ভাবে, তো দেশের মধ্যে মানে 145 জনই হেরে গেল, 5 জন জিতলো, তাহলে কি? আমরা বিএনপির কেন্দ্রীয় মনোভাব তো স্পষ্ট এবং তারা তো খুব সুস্পষ্টভাবে বলে দিচ্ছে। আমি বলছি যে কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা তারপরও মানে বহিষ্কৃত হবার ভয় থাকার পরও তারা অংশ নিচ্ছে, সেইখানে তাদের আকাঙ্ক্ষা বোঝায় কোনো ব্যর্থতা আছে কিনা, কিংবা সেটি আসলে কোনো প্রভাব ফেলবে কিনা, মানে সংক্ষেপে যদি আপনি বলেন। না, আমি মনে করি যে তৃণমূল কেন্দ্র কি ভাবছে, তাদের দর্শনটা কি, এটা তারা অনেকেই ধরতে পারেনি। আমি বলবো না যে একদম মানে একেবারে সয়লাভ হয়ে গেছে মানে ব্যাপকভাবে, কিন্তু প্রত্যেক, এমনকি আমি দেখছি যে যারা মানে কোনো দলীয় পদে নেই তাদেরকেও বহিষ্কার করা হচ্ছে, অর্থাৎ প্রাথমিক সদস্য হিসেবে হয়তো আছে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। তো এটা মানে তৃণমূলের সেই মনোভাবটা, মানে তাদের বোঝায় যদি ভুল হয় আর দল যদি চিন্তা করে যা মানে তারা যেটা চিন্তা করছে সেটা সঠিক, তাহলে সেই অনুযায়ী তো তারা অ্যাকশন নিবেই। আমার মনে হয় না যে এই ক্ষেত্রে, এবং আওয়ামী লীগও যদি তার সিদ্ধান্ত অনুযায়ী অ্যাকশন নেয়, দেখবেন যে মানে 1000-1500 নাই, এরকম হয়ে যাবে, আরো বড় আকারে হবে। এখন আওয়ামী লীগ অ্যাকশন নিচ্ছে না, বিএনপি নিচ্ছে, তো মানে যেহেতু সিদ্ধান্ত তাদের, সিদ্ধান্ত হলে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর তৃণমূলের এই চিন্তাটার তো কোনো ভিত্তি আছে কিনা সেটা তো দল ভালো করেই জানে। এখন বিচ্ছিন্নভাবে কেউ হয়তো মনে করছে যে আওয়ামী লীগের যে অবস্থা, তাতে জনপ্রিয়তা নেই,
অধিকাংশ জায়গায় তারা হেরে যাচ্ছে, সুতরাং বিকল্প মানুষ চায়। হ্যাঁ, বিকল্প মানুষ চায়, কিন্তু নির্বাচন যদি ফ্রি ফেয়ার না হয়, ওই নিশ্চয়তা যদি দল না পায়, সেই দল কিভাবে বলে তৃণমূলকে যে হ্যাঁ তোমরা নির্বাচন করো? না, আপনার এখানেই বক্তব্য একটা স্পষ্ট, একদম একদম স্পষ্ট। ধন্যবাদ। আমি একটু আওয়ামী লীগের প্রসঙ্গটাও আনি, আপনাদের মতামত নিব। আওয়ামী লীগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উপজেলা ভোটে মন্ত্রী এমপিদের স্ত্রী সন্তানদের স্বজন বিবেচনা করছে আওয়ামী লীগ। গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আজকে দলের সাধারণ সম্পাদক সেটি বলেছেন, এবং কারোর প্রভাব বিস্তার তারা সহ্য করবে না। এই স্বজন ফ্যাক্টর কতটা নির্বাচনে প্রভাব ফেলবে এবং শৃঙ্খলায় কতখানি প্রভাব ফেলবে? আমি একটু আগে একটু রফিকুল ইসলাম রতনের মতামত নিয়ে আসবো নিশ্চয়ই মোস্তফা ফিরোজ আপনার কাছে। একটু আনমিউট করে নিতে হবে জনাব রতন। হ্যালো, জি জি, শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছেন এখন? শুনতে পাচ্ছি স্পষ্ট। প্রথমে বলা হয়েছিল যে মন্ত্রী এমপিদের কোনো স্বজনরা দাঁড়াতে পারবেন। এটার ব্যাখ্যা নিয়ে নানান রকম কথাবার্তা হলো। তারপরে সারা দেশে প্রথম ধাপে প্রায় সেখানেও 38-40 জনকে খুঁজে খুঁজে বের করা হলো যে তারা মন্ত্রী এমপি ভাই ছেলে সন্তানরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছে, তাদের প্রত্যাহার করার জন্য বলা হলো। দু এক জায়গায় প্রত্যাহার হলো, অধিকাংশ জায়গায় প্রত্যাহার হলো না। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে বিষয়টা স্পষ্ট করলেন তিনি, যে স্বজন কারা, এবং তিনি বললেন যে স্ত্রী সন্তানরাই স্বজন, বাকি আত্মীয় স্বজনরা তো অনেকেই দীর্ঘদিন ধরে রাজনীতি করে, তারা যদি এই নির্বাচনে না দাঁড়ায় হয়তো এটা নিয়ে সেখানে প্রভাব কতটুকু পড়ছে দেখার বিষয়। তো এই বিষয়গুলো আমরা নাম ধরে ধরে পত্রপত্রিকা ছাপা হয়েছে যে অমক মন্ত্রী, অমক এমপির ভাই, অমক খালাতো ভাই, মামাতো ভাই, ছেলে সন্তানরা দাঁড়িয়েছে। সেখানে আবার এখানে ব্যাখ্যাও করা হলো যে যারা উপজেলায় নির্বাচনে উপজেলা চেয়ারম্যান আছে এবং আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছে, তাদের বিষয়ে ব্যাপারে এই নির্দেশটা কার্যকর হবে না, নানান কিছু। সুতরাং হসপসের মধ্য দিয়ে তারা, আমার মনে হয় যেটা বিএনপির মধ্যেও দেখেছি যে প্রথম দিকে বহিষ্কার করেছে, পরে কিছুদিন পরে সে বহিষ্কার উঠ্র করে দলটিকে রাখার জন্য সেসব নেতাদেরকে আবার নিয়ে এসছে। তো আওয়ামী লীগও বহিষ্কার বা কঠোরের দিকে যাচ্ছে না, হুমকি ধমকির মধ্যেই থেকে তাদেরকে যতটুকু নিবৃত্ত করা যায় সেই চেষ্টাটা করছে এখন আজকে পর্যন্ত যেটা মনে হচ্ছে। তারপরেও কোনো জায়গায় কেন্দ্রীয় নির্দেশকে সঠিকভাবে যে তৃণমূল পর্যায়ে মেনেছে এটা বলা যাবে না। আপনার বক্তব্য স্পষ্ট, ধন্যবাদ। মোস্তফা ফিরোজ, আপনিও তাই মনে করেন কিনা যে স্বজন ফ্যাক্টর দলের শৃঙ্খলা এক ধরনের প্রভাব ফেলবে কিংবা পুরো নির্বাচনে? না না, এটা প্রভাব তো ফেলবেই। এখন দেখেন, নির্বাচনে তো একটা মানে সাংবিধানিক অধিকার। ছেলে বউ সন্তান তারা তো ভিন্ন মতেরও হতে পারে, তারা তো দাঁড়াতে পারে, আপনি আইনগতভাবে পারেন না এটা বলতে। কিন্তু যেটা অভাব, মানে যেটা অভাব সেটা হলো দলের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটা কিন্তু নষ্ট হয়ে গেল। এবং এই নষ্ট হওয়ার ফলে গতকালকে দেখেন অন্তত 3 থেকে 4টা জায়গায় রীতির মতো হানাহানি হলো, গুলিবিদ্ধ পর্যন্ত হলো পাবনার সুজানগরে। তার মানে কি, এটা কিন্তু শুরু হলো, কিন্তু এখনো কিন্তু 5-6 ধাপ আছে। তার মানে সামনে কি দাঁড়াচ্ছে, আপনি যখন কি দলের শৃঙ্খলা যদি একবার ব্রেক হয় এবং দল যদি তৃণমূল থেকে বুঝতে পারে যে না, ওই দলের নেতারা যাই বলুক না কেন প্রথমে একটা কথা বলবে, তারপরে আবার আরেকটা কথা বলবে, কিছুই হবে না, তো আমরা এগুলি মানবো না। শাহজাহান খানের সঙ্গে তো ওবায়দুল কাদেরের তার অফিসে কথা কাটাকাটি পর্যন্ত হলো, সেই খবরও তো গণমাধ্যমে এসছে তার ছেলেকে। তারপরে আরো একজন নোয়াখালীর, সেখানেও ঘটলো, তারপরে নরসিংদী হলো। তার মানে এই পর্যায় থেকে যদি দলের মানে সিদ্ধান্তটা যদি অন না করে, তাহলে অন্যরা কেন অন করবে এবং এটাকে কেন্দ্র করে কি পরিস্থিতি হবে আমরা তো বুঝতে পারি। যদিও আওয়ামী লীগের ব্যানার, কিন্তু আসলে প্রত্যেকেই তো তার নিজের নিজের একটা ক্ষমতা বলয় গড়ে তুলেছে। আবার অন্যদিক দিয়ে দেখতে গেলে এটা সাংবিধানিক অধিকার যে আমার নির্বাচন করার অধিকার আছে, কিন্তু আসলে কি ওই গণতন্ত্রের চর্চা হচ্ছে নাকি ক্ষমতার চর্চা হচ্ছে, এটা আওয়ামী লীগকে বুঝতে হবে। অনেক ধন্যবাদ মোস্তফা ফিরোজ, ধন্যবাদ রফিকুল ইসলাম রতন। আমাদের বিরতির সময় হলো, আরো একটি নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমরা ফিরব, সাথেই থাকুন। বিরতির পর আমরা ফিরে এলাম সংবাদ সম্প্রসারণে। এটি নিবেদন করছে নিটল টাটা গ্রুপ। সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা ফিরোজ এবং জনাব রফিকুল ইসলাম রতন আছেন আমাদের সাথে। আলোচনার প্রায় শেষ দিকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আবহাওয়া সংক্রান্ত এবং পরিবেশ সংরক্ষণ বিষয়টি একটু আলোচনা করতে চাই, এবং প্রতিনিয়তই আমরা এই আলোচনাটা করছি। আমাদের শিরোনাম ছিল যে গত রাতে বেশ কয়েক জেলায় বৃষ্টি হলেও তাপ রয়েছে রাজশাহী এবং খুলনা অঞ্চলে। গরমের কারণে কালকে ঢাকা সহ 25টি জেলায় মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, কলেজ বন্ধের নির্দেশ রয়েছে। জনাব
মোস্তফা ফিরোজ, মানে তাপমাত্রা থেকে শুরু করে সার্বিক আবহাওয়া যেভাবে এক ধরনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এখন কি আমাদের নিজেদের পরিবেশের সাথে অভিযোজন করে খাপ খাইয়ে নিতে হবে, নাকি পরিবেশ সংরক্ষণের এখনো কিছু করার সুযোগ আছে মানুষের হাতে? আপনার কাছে এটা কি তো মনে হয়? আমাদের তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমরা যে গত বেশ মানে 1 যুগ বা 2 যুগ ধরে যেভাবে আমরা প্রকৃতিটা ধ্বংস করছি, তার ফলাফল কিন্তু আমরা পেলাম, একটু টের পাইয়ে দিল। তো সামনে আরো পাইয়ে দিবে, আমরা সেটা দেখব। তো এর বিপরীতে আমার মনে হয় যে ওই কৃত্রিম ঝর্ণা, তারপরে এই সমস্তগুলি বিলাসী কর্মসূচি বা প্রতীকী কর্মসূচি বাদ দিয়ে গাছপালা, মাঠ, খাল, বিল সেগুলি পুনরুদ্ধার করা, সংরক্ষণ করা, সেটা হচ্ছে খুবই জরুরি। এটা যদি না করতে পারি তাহলে আমাদের গরিব মানুষগুলো শেষ হয়ে যাবে। কেননা আমরা দেখেন, যখনই আমাদের এই যে আমরা এখন কথা বলছি, আপনি স্টুডিওতে আছেন, মানে এয়ার কন্ডিশনে, আমি আছি, আমার যে সহ আলোচক সেও আছে, সবাই আমরা ইয়া মানে শীততাপ নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে আছি। কিন্তু বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এই শীততাপ নিয়ন্ত্রণের অবস্থার মধ্যে থাকবে? আর সেটা যদি আসেও, সেটাও তো পরিবেশের জন্য একটা ভয়াল তারও একটা পরিস্থিতি ক্ষতিকর হবে প্রভাব রয়ে এতগুলো। গেছে। হ্যাঁ, ফলে আমরা এইবারের এই গরমটা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো যে কত আরো বেশি আমাদের মানে খুব জরুরি ভিত্তিতে ক্র্যাশ প্রোগ্রাম নিতে হবে পরিবেশ রক্ষার জন্য। এটা খুবই জরুরি। কিন্তু সেই সুযোগ আছে কিনা, মানে আমরা অনেক সময় সুযোগ আছে, ভূমিকম্পের, অবশ্যই আছে। মৃদু ভূমিকম্পের পর আমরা সচেতনতার কথা বলি, কিন্তু আদৌ সেইভাবে সচেতন হই কিনা, ব্যবস্থা নেই কিনা, আপনার কাছে কি মনে হয়? না, অবশ্যই আছে। আমরা এই যে যখন একে দেখেন এই তাপমাত্রা হচ্ছে, তখন কয়েকটা জায়গা থেকে আপনার এই হলো আসলো যে গাছ মানে কেটে ফেলা হচ্ছে। হ্যাঁ, প্রচুর গাছ বিভিন্ন জায়গা থেকে সেই খবরগুলো আসছে। তো তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আমরা যে সচেতন না, তার হলো এই সমস্ত প্রমাণ। তো সুতরাং এখন আমরা গাছপালা, নদী নালা রক্ষণাবেক্ষণ করা ছাড়া আর আমাদের হাতে কি বিকল্প আছে? তার মানে যেই কর্মসূচিগুলি আমরা মাঝে মধ্যে নিতাম, তারপর আবার মানে ফেলে দিতাম, সেটাকে না করে সেটাকে যাতে বছর ব্যাপী খুব দ্রুত বেগে যাতে সেই কাজগুলো আমরা যাতে করি, সেই কর্মসূচি নিতে হবে। আমি জানি না, এটা তো একটা শুধু রাজনৈতিক কর্মসূচি না, এটা একটা সামাজিক কর্মসূচিও। মানে এবং ফলে এটি কি শুধু মানে আমরা সরকারের দায়িত্ব কিনা, মানে এখানে না ব্যক্তি না না না, পর্যায়ে? অবশ্যই না। আমি জন্য বললাম যে এটা সামাজিক কর্মসূচি। ফলে মানুষকে, সরকারকে, সবাইকে এগিয়ে আসতে হবে। এই সমন্বিত উদ্যোগ যদি না থাকে তাহলে কিন্তু হবে না। আমরা দেখেন ছোটবেলায় স্কাউটিং করতাম, কত কিছু করতাম আমরা। সপ্তাহে বা মাসে একটা দিন ওই যে বাসা বাড়ির পাশে যে জঙ্গল পরিষ্কার করতাম, খাল বিল গুলো পরিষ্কার করতাম। এখন আছে সেই সমস্ত কোনো কর্মসূচি? আমি তো দেখলাম না যে দল বেঁধে কোনো স্কাউটের দল বা অমুক স্কুলের একটা দল, তমুক একটা ক্লাব, তারা এই কাজগুলো করছে। সেই কাজগুলো করেনি। কিন্তু আমরা যখন ছোটবেলায় ছোট বাচ্চাদের যে আহ, মানে কচিকাঁচার আসর করতাম, বাচ্চাদের হাট করতাম, আমাদের কিন্তু একটা এই কর্মসূচি ছিল। কিন্তু সেইগুলি কিন্তু এখন উধাও হয়ে গেছে। অনেক স্কুল প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লো, কিন্তু আমরা এই কাজগুলো কিন্তু আমরা আর করছি না। ফলে এখন এটা যদি না করা হয় তাহলে আমরা আরো বিপর্যয়ের মধ্যে মানে পড়বো। সেই অভ্যাস এবং সেই চর্চাটিকেও আমাদের বাড়ানো উচিত সামাজিকভাবে। অনেক ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম রতন। মানে আমরা একটা তাপপ্রবাহ পার করছি, কিন্তু বিশেষজ্ঞ বলছে যে সাইক্লোনের পরে আসবে বজ্রপাত, অতিবৃষ্টি, ভূমিধসের আশঙ্কাও তারা করছেন। মানে এই সমস্ত দুর্যোগের জন্য আমরা কতখানি প্রস্তুত, কিংবা আদৌ প্রস্তুত কিনা, আপনার কি মনে হয়? আসলে যেটা ফিরোজ ভাই যেটা বললেন, আসলে এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশের জন্য না। এবার আবহাওয়া দিকে তাকান, সৌদি আরবে, রিয়াদে, চীনে বন্যা, যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড়, সারা পৃথিবী একটা আবহাওয়া উলটপালট অবস্থা বিরাজ করছে। এবং সেই কারণে যে সমস্ত দেশগুলো আমাদের দেশ থেকে অনেক বেশি উন্নত, তারাও এই প্রকৃতির সঙ্গে ফাইট করে পারছে না। তো প্রকৃতির সঙ্গে ফাইট করে পারা যাবে না। প্রকৃতিকে সহনশীল করে রাখার জন্য যে বিষয়গুলো দরকার, আবহাওয়াকে মোটামুটি ভাবে নিয়ন্ত্রণ করার জন্য যে জিনিসগুলো আমাদের দরকার, যেটা আমাদের অভিযোজন বা জলবায়ু গত কারণে সারা পৃথিবীব্যাপী যে এফেক্টটা পড়ছে, সেটা থেকে বাঁচা, প্লাস হলো নিজেদের যতটুকু সম্বল আছে আমাদের গাছ নদী সংরক্ষণ, খাল বিল সংরক্ষণ করা এবং পানির ব্যবস্থা করা, অতিমাত্রায় পানি ব্যবস্থা করা। যে এখন দেখুন যে ঢাকা সিটিতে টেম্পারেচার কেমন, আর গ্রাম অঞ্চলে কিন্তু টেম্পারেচার আছে, কিন্তু সেটা কিছুটা সহনশীল। ঢাকা শহরে কিন্তু সহনশীলের বাইরে, মাত্রা অতিরিক্ত। এবং কোনো কোনো জায়গায় চুয়াডাঙ্গা, যশোরের অবস্থা দেখুন যে 40-42 ডিগ্রি এবং 43 ডিগ্রি টেম্পারেচার হয়েছে। এবং খেটে খাওয়া মানুষগুলো এই এখন ধান সারা বাংলাদেশে
এই ধান কাটার সময় এই 43 ডিগ্রি টেম্পারেচারের সঙ্গে ধান কাটা, অনেকে হিটস্ট্রোক করে মারা গেছে আমরা দেখছি। সুতরাং এই সামগ্রিক বিষয়গুলোকে একদিকে আমার সরকারের দায়িত্ব, দেশের মানুষের দায়িত্ব, আমার বাড়ি আমার সংরক্ষণের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এটা, এবং প্রত্যেকেরই নিজ নিজ দায়িত্ব থেকে যদি এই বিষয়টাকে হস্তক্ষেপ করা না যায়, তাহলে এটা সরকার বা কোনো দল বা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না। এবং এটা যেহেতু আন্তর্জাতিক একটি বড় সমস্যা পৃথিবীকে দিকে ধেয়ে আসছে, এবং অনেক বড় বড় রাষ্ট্র আমাদের থেকে অর্থবিত্তে যারা অনেক বড়, তারাও কিন্তু এই আবহাওয়ার সাংঘাতিক ধরনের এফেক্টের মধ্যে পড়েছে। সুতরাং সেই অভিযোজন থেকে কিছুটা বাঁচা, প্লাস নিজেদের যতটুকু সম্বল আছে, যতটুকু আমাদেরকে অ্যাফোর্ডেবিলিটি আছে, তা দিয়ে নিজেদের সংরক্ষিত করার এখনই যদি মানে শুরু করা না যায়, তাহলে কিন্তু সামনের দিকে সারা পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকের ইতিমধ্যেই আবার দিয়েছেন যে বরফ গলছে, পৃথিবী আরো শুষ্ক হয়ে যাচ্ছে, মরুময়তা বাড়ছে। এগুলো যদি আরো বাড়তে থাকে, তাহলে কিন্তু সামগ্রিকভাবে আমাদের অর্থনীতি, আমাদের উৎপাদন, কৃষি সাংঘাতিকভাবে, এই বাড়িতে ধরেন ফসল, বীজ, আম, লিচু সাংঘাতিকভাবে ক্ষতি হয়েছে। ধানটা যদিও অতটা ক্ষতি হয় নাই, কিন্তু ফল জাতীয় ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। তো এটার থেকে বাঁচতে হলে পরে আমাদের সামগ্রিকভাবে সামাজিক আন্দোলন এবং যার কিছু আছে তাই নিয়ে এটাকে যদি মোকাবেলা করা যায়, তাহলে হয়তো বা কিছুটা মানে এই বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়া উচিত সবার সার্বিক ব্যক্তির থেকে রাষ্ট্র পর্যায়ে সকলকে গুরুত্ব দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ জানাব রফিকুল ইসলাম রতন, ধন্যবাদ জানাব মোস্তফা ফিরোজ, এবং ধন্যবাদ জানাতে চাই যারা এখন আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। থাকুন ডিবিসি নিউজের সাথে।